তুমি তো আজ অনেক ক্লান্ত, চলো আমি তোমার মাথায় মালিশ করে দিই, বললেন চাচি। আর তার নরম হাতে আমার চুলে আলতো করে ঘুরছিল। আমার মনে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। কিছুক্ষণ পর তার হাত আমার পিঠের দিকে নামলো। পায়েল চাচি সবসময় নিজের কাজে ব্যস্ত থাকতেন, তাই আমার জন্য এমন কিছু করার খুব একটা সুযোগ পেতেন না। কিন্তু সেদিন রাতে চাচি নিজের হাতে আমার মাথায় তেল মালিশ করছিলেন। মালিশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ছিলাম তার টের পাইনি। সকালে ঘুম ভাঙতেই দেখি আমার শার্ট নেই, আর চাচি আমার পায়ের কাছে শুয়ে আছেন। ওনাকে এভাবে দেখে মনটা ভরে গেল। যখন আমার বাবা মা বিদেশে চলে গেলেন তখন আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হলো। মা বাবার আমার যত্নের জন্য আমার চাচিকে আমাদের বাড়িতে থাকতে বললেন। পায়েল চাচি বয়সে বা 40-এর কাছাকাছি হলেও তার ব্যক্তিত্ব ও রুচিশীলতা ছিল মনোমুগ্ধকর। তার চলাচলন, হাসি এবং তার কথার ধরন সব কিছুই আকর্ষণীয় ছিল। আমি তার দিকে মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকতাম। সত্যি বলতে চাচি ছিলেন আকর্ষণীয়। তার মুখে সবসময় এক ধরনের অদ্ভুত হাসি লেগে থাকত। আর চাচি আমার যত্ন নিতেন। এক কথায় তিনি ভীষণ আলাদা ছিলেন। তা আমার প্রতি এমন একটা ভাবনা ছিল যেন আমি এখনও সেই ছোট্ট শিশু এবং প্রতিটি প্রয়োজনের জন্য তার উপর নির্ভরশীল। তিনি আমার খাবার দাবার থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ সব কিছুতে নজর রাখতেন, যেন আমার প্রতি ছোট বড় দায়িত্ব তারই উপর। অনেক সময় তার অতিরিক্ত যত্ন আমার মনে প্রশ্ন জাগত, কিন্তু সত্যি কথা বলতে এর মধ্যে এক ধরনের স্বস্তি খুঁজে পেতাম। সকালে তিনি যখন আমাকে গোসল করার কথা বলতেন তার কণ্ঠে এক আলাদা ভাব থাকতো। বারবার তিনি নিজেই আমাকে গোসল করাতে চাইতেন, যেন বুঝতেই চাইতেন না যেন আমি বড় হয়ে গেছি। বন্ধুরা, আজকের গল্পটি অনেক স্পেশাল, তাই কেউ মিস করো না। আর গল্পটা ভালো লাগে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। একদিন চাচি আমাকে বললেন, তুমি ছোটোবেলায় কতবার আমার কাঁধে উঠে খেলতে। আমি একটু লজ্জাও করে চাচিকে বলতাম, চাচি আমাকে এইভাবে লজ্জা দিও না। কিন্তু তিনি থামলেন না এবং গোসলের সময় আমার দিকে তাকিয়ে রইলেন। আমার নাম সৌরভ, আর এখন আমার বয়স 20 বছর। ছোটোবেলা থেকে শুনে আসছি যে মায়ের পরে চাচি আমার মায়ের মতো। এই কথাগুলো বারবারই আমার মনে একটা প্রশ্নের জন্ম দিত, সত্যিই কি চাচি এতটা গুরুত্বপূর্ণ? তবে কখনো ভাবিনি যে চাচি আমার মধ্যে এমন কিছু ঘটবে যা কল্পনাও করিনি। যিনি ছোটোবেলায় আমার এত যত্ন নিয়েছেন তার দৃষ্টিভঙ্গি কখন যে এতটা বদলে যাবে বুঝতেই পারিনি। একবার আমার মা বাবা 2 মাসের জন্য বিদেশে গিয়েছিলেন। মা বাড়ির দেখাশোনার জন্য একজন সহকারী পাঠিয়েছিলেন। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠলাম দরজার হঠাৎ ঘন্টা বাজল। যেহেতু মা বাবা বিদেশে ছিলেন তাই ভাবলাম হয়তো কেউ এসেছেন। দরজা খুলতে সামনে দেখি এক লম্বা সুন্দরী আত্মবিশ্বাসী মহিলা। তার চোখে ছিল এক ধরনের ঝলক আর মুখে ছিল মৃদু হাসি। তিনি হাসতে হাসতে বলেন, এই বাড়িতে একজন কাজের মহিলা থাকার দরকার ছিল, তাই না? আমি তাকে মনোযোগ দিয়ে দেখলাম এবং বললাম, হ্যাঁ, সম্ভবত আমার মা আপনাকে ডেকেছেন। তারপর তাকে বাড়ির ভিতরে নিয়ে গেলাম। যখন তিনি ঘরে ঢুকলেন আমি তাকে রান্নাঘর দেখালাম। তবে তিনি এমন অভিজ্ঞ ছিলেন যে আগে রান্নাঘরে কি কোথায় আছে সঙ্গে সঙ্গে বুঝে গেলেন, যেন আগে থেকে এখানকার সব কিছু তার জানা। আমি ভাবলাম এটা খুব ভালো ছিল, মা নিশ্চিন্তে থাকতে পারবেন। তখনই মাকে ফোন করে জানালাম যে কাজের মহিলা এসে গেছেন। মা এটা শুনে অনেকটাই নিশ্চিন্ত হলেন। আর আমি বুঝতে লাগলাম এখন আর আমার একা থাকার অনুভূতি থাকবে না। সারাদিনের কাজের পর সন্ধ্যায় কাজের মহিলাকে ছুটি দেওয়ার সময় এলো। হঠাৎ করে তিনি আমাকে বলেন, সৌরভ, সকাল থেকে তোমার সাথে আছি, কিন্তু এখনও আমাকে চিনতে পারোনি। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি জানি আপনি বাড়িতে কাজের সহায়তার জন্য এসেছেন, তবে আর কি পরিচয় আছে আপনার? তিনি হাসতে হাসতে বললেন, আমি এই বাড়িতে কাজের মহিলা হিসেবে এসেছি বটে, কিন্তু আগে থেকে তুমি আমাকে পায়েল চাচি বলে ডাকতে। আমার নাম পায়েল। তোমার ছোটোবেলা থেকে আমি তোমার দেখাশোনা করেছি। আমি বিস্মিত হয়ে বললাম, আমার জানা ছিল না যে পায়েল চাচি আমার জন্য এসেছেন। পায়েল চাচি কথাটা বলতেই তিনি আমার হাত নিজের হাতে নিলেন এবং তার স্পর্শে আমার মায়ের মতো এক ধরনের স্নেহ অনুভব করলাম। আমার মনে এক অদ্ভুত আনন্দের ঢেউ বয়ে গেল। আমি তাকে বললাম, এত বছর পর আপনাকে দেখে আমি খুবই খুশি হয়েছি। সন্ধ্যা হইতে প্রায় 6টা বাজে, তাই তাকে বললাম, আজকের কাজ শেষ, এখন আপনি বিশ্রাম নিতে পারেন, কাল সময় মতো চলে আসবেন। তখন তিনি বলেন, সৌরভ,
আমার নিজের থাকার জন্য কোনো বাড়ি নেই। তুমি যদি আমার বেতনের কিছুটা অংশ কমাও তাও সমস্যা নেই, তবে যদি তোমাদের বাড়িতে এক করে থাকতে পারি তাহলে ভালো হয়। আমি সঙ্গে সঙ্গে মাকে ফোন করে সব জানালাম। মা বলেন, আমাদের বাড়িতে তো একটি ঘর খালি আছে, ওটা তাকে দিয়ে দাও। ও থাকলে তোমার কোনো কাজের প্রয়োজন হলে মুহূর্তে সে পূরণ করবে আর তোমার ছোটোখাটো কাজে সাহায্য করবে। মায়ের কথা শুনে আমি তাকে সেই ঘরটি থাকার অনুমতি দিলাম। তিনি সঙ্গে সঙ্গে পোশাক আনেননি, কিন্তু মায়ের কিছু পুরনো শাড়ি তাকে দিলাম এবং মায়ের ঘরে পোশাক পাঠানোর কথা বললাম। আমি বাইরে চলে এলাম। প্রায় 10 মিনিট পরে আমি মায়ের ঘরে গেলাম, কারণ আমার ফোনের চার্জার দরকার ছিল। তবে ভুলে গিয়েছিলাম যে চাচি তখন ঘরেই ছিল। আমি দেখলাম চাচি পোশাক পরিবর্তন করছে। লজ্জায় তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু চাচি যেন এতে কোনো সংকোচ অনুভব করলেন না, বরং বলেন, সৌরভ এসো, এখানে বসো। বলতো, তোমার মায়ের এই শাড়িটা আমাকে কেমন লাগছে। তার পোশাক পরিবর্তনের মধ্যেও তিনি আমাকে সামনে বসতে ডাকছিলেন, কিন্তু আমার মনে হলো এটা ঠিক নয়। চাচি দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন। বয়স প্রায় 40 হলেও তার শরীর ও চেহারা বয়সের চেয়ে অনেক কম মনে হতো। কিছুক্ষণ পর তিনি মায়ের শাড়ি পরে ঘর থেকে বেরিয়ে এলেন। তার পুরনো শাড়িতেও তাকে চমৎকার দেখাচ্ছিল। এভাবে কয়েকদিন কেটে গেল। পায়েল চাচি প্রায় 10 দিন ধরে আমাদের বাড়ির কাজ দেখাশোনা করছিলেন। একদিন তিনি আমার ছোটবেলার স্মৃতি শোনালেন। সেসব শুনে আমি যেন নিজের শৈশবে ফিরে গেলাম। সেই ছোট্ট ছেলেটা যে সবসময় মোবাইলে ব্যস্ত থাকতো, এবার নিজেই শৈশবের কথা ভাবতে লাগলো। চাচি মাঝে মাঝে আমাকে বিভ্রান্ত করতেন। কয়েকদিন পরে হঠাৎই একদিন বললেন, সৌরভ, আজ তোমাকে আমি নিজ হাতে গোসল করিয়ে দেব। আমি বারবার না বললেও তিনি হাসি মুখে গোসল করার কথা জেদ করেছিলেন। তার কথা রাজি হয়ে যাওয়া শাওয়ার নিয়ে বের হলাম। দেখলাম চাচি আমার ঘরে বসে আছেন। তিনি বললেন, তুমি আমার হাতে গোসল করোনি, কিন্তু এখন আমি তোমার ভেজা চুল মুছে দিতে চাই। আমি মাথা থেকে নিচু করে তোয়ালে দিলাম এবং আমি তার সামনে বসলাম। চাচি স্নেহ ভরা হাতে চুল মুছে দিতে লাগলেন। আমি চাচিকে পরিবারের সদস্যের মতোই মনে করতাম, তাই স্বাভাবিকভাবেই তার সাথে মিশতাম। বলেছিলাম, এই ঘরটাকে আপনি নিজের ঘরে মনে করবেন। আমার কথা মনোযোগ দিয়ে তিনি শুনলেন এবং আমাদের বাড়িতে এইভাবে থাকতে শুরু করলেন যেন এটি তার নিজেরই ঘর। এক সন্ধ্যায় আমি এক বন্ধুদের নিয়ে এক জন্মদিনের পার্টিতে যাচ্ছিলাম। তখন চাচি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? আমি বললাম, একটা পার্টিতে যাচ্ছি। তখন তিনি বলেন, তুমি আমাকে পরিবারের অংশ বলো, কিন্তু একাই চলে যাচ্ছ, কখনো আমাকে কোথাও নিয়েও যাওনি। আমি বললাম, ঠিক আছে, আজ আমি আপনাকে নিয়ে যেতে রাজি আছি, কিন্তু আধুনিক পরিবেশে মানিয়ে নিতে পারবেন তো? তিনি সম্মতি দিলেন। আমি বললাম, মায়ের ঘর থেকে ভালো একটা শাড়ি পরে প্রস্তুত হয়ে আসুন। পার্টিতে যখন পৌঁছলাম তখন আমার বন্ধু বান্ধবরা তাকে দেখে ভাবছিল তিনি আমার বান্ধবী। চাচি এমনই উপস্থিতির অধিকারী ছিলেন যে সবাই ধরে নিয়েছিল যে তিনি আমার সঙ্গী। চাচি হেসে হেসে বন্ধুদের বলেন, আমি সৌরভের বন্ধু। পরে আমি চাচিকে জিজ্ঞেস করলাম, এভাবে পরিচয় কেন দিলেন? তিনি মুচকি হেসে বলেন, তোমার বন্ধুরা যা ভেবেছে তা দেখে তোমার মুখ দেখার মতোই ছিল। আমি হেসে বললাম, মাপ চাওয়ার কিছুই নেই, ঠিকই করেছেন। সেদিন রাতে চাচি আমার ঘরে এসে বলেন, তুমি অনেক ক্লান্ত হয়ে পড়েছ, আজ তোমার মাথায় তেল মালিশ করে দেই। তার স্নেহমাখা হাত যখন আমার চুলে ঘুরতে লাগলো, আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তারপর আস্তে আস্তে তার হাত আমার পিঠে চলে এলো। মা সবসময় ব্যস্ত থাকতেন, এইভাবে তিনি তেল মালিশ করে দেওয়ার সময় তার পক্ষে সম্ভব হচ্ছিল না। মনে পড়ে মা কবে বা শেষবার আমার মাথায় তেল মালিশ করে দিয়েছিলেন। পায়েল চাচিও সাধারণত এতটা সময় নিতে পারতেন না, কিন্তু সেদিন তিনি নিজের হাতে আমার মাথায় তেল মালিশ করেছিলেন। মালিশের আরাম পেয়ে আমি যে কখন গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি। পরদিন সকালে ঘুম ভেঙে উঠে দেখি পায়েল চাচি আমার পায়ের কাছে শুয়ে আছেন। তাকে আমি জাগিয়ে হেসে বললাম, তুমি আমার পায়ের কাছে কি করছো? চাচি মুচকি এসে বলেন, গত রাতে তোমাকে তেল মালিশ করতে করতে আমারও ঘুম চলে এসেছিল। সকালে চাচি হঠাৎ আমাকে একটা প্রশ্ন করলেন যা আমাকে ভাবিয়ে তুলল। তিনি বললেন, গত রাতে যখন তোমার গায়ে হাত রেখেছিলাম তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে, তোমার মা কি কখনো তোমার মাথায় মালিশ করতেন না? আমি সরাসরি কিছুই বলিনি, কারণ জানতাম না সবসময় তার কাজ নিয়ে তিনি ব্যস্ত থাকেন। তাই পরিবর্তে বললাম, না না, আমার মা সবসময় আমার যত্ন নেন, এমন কিছু নয়। পায়েল হেসে মাথা নাড়লেন এবং বাইরে চলে গেলেন। এরপর আমরা দুজন একসঙ্গে নাস্তা টেবিলে বসলাম। তখনই
কলিং বেল বেজে উঠল। দেখি মা বাবা দুজনে বাড়ি ফিরে এসেছেন। তাদের দেখে আমি খুব খুশি হলাম। বাড়িতে ঢুকে দেখলাম বাবার দৃষ্টি পায়েল চাচির উপর আটকে আছে। তিনি যেন তাকে নতুনভাবে দেখছেন। পায়েল সেদিন এত সুন্দর লাগছিলেন যে বাবার দৃষ্টি তার উপর থেকে সরছেই না। বাবার মনোযোগ অন্যদিকে ফেরাতে আমি তার কাছে গিয়ে তাকে আলিঙ্গন করলাম। মা পায়েলকে ভালোভাবে চিনতেন, তাই মা পায়েলকেও আলিঙ্গন করতেন। সেদিন রাতে খাবার সময় দেখলাম বাবা আবারও পায়েলের দিকে অন্যরকমভাবে তাকিয়ে আছেন। কেন তিনি তাকে এত মনোযোগ দিয়ে দেখছেন তা বুঝতে পারছিলাম না। তবে বাবার এভাবে তাকানোটা আমার কিছুটা অস্বস্তি হচ্ছিল। রাতের খাবার শেষ করে বাবা তার ঘরে চলে গেলেন, আর পায়েল রান্নাঘরে পরিষ্কার করছিলেন। কাজ শেষে তিনি আবারও তার ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর আমি তার ঘরে গেলাম, কারণ সেদিন আমাদের মধ্যে কিছু কথা হয়নি। আমি হঠাৎ দেখে পায়েল একটু অবাক হয়ে গেলেন। আমি হাসতে হাসতে বললাম, এত অবাক হওয়ার কী আছে, আমি তো তোমার সৌরভ। পায়েল মুচকি এসে বললেন, তুমি এত চুপিসারে এলে যে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, কিছু দরকার ছিল। আমি বললাম, না পায়েল, বিশেষ কিছু দরকার ছিল না, সেদিন তেমন কোনো কথাই বলা হয়নি, তাই ভাবলাম একটু দেখা করে যাই। পায়েল হেসে বললেন, ঠিক আছে, যখনই দরকার পড়ে আমাকে ফোন করো, আমি তোমার জন্যই এখানে আছি। তার কথায় আমি হেসে দিলাম। তারপর ঘর থেকে বেরিয়ে গেলাম। পরদিন সকাল হয়ে গেল। সকাল 10টা বাজলেও নাস্তা তৈরি হচ্ছিল না। সাধারণত পায়েল প্রতিদিন সকাল 8টায় আমার জন্য নাস্তা তৈরি করে নিয়ে আসেন, কিন্তু আজ 9টা পেরিয়ে গেছে কিন্তু আনেননি। তখন আমি রান্নাঘরে গিয়ে দেখলাম সেখানে কি হচ্ছে। সেখানে দাঁড়িয়ে দেখলাম পায়েল মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছেন, যেন গভীর চিন্তায় ডুবে আছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে পায়েল? ধীরে ধীরে বলেন, তোমার বাবা। ঠিক তখনই বাবা রান্নাঘরে ঢুকে পড়লেন। পায়েল তার মুখের দিকে আমার দিকে তাকিয়ে সরিয়ে নিলেন। গতকাল থেকে বাবা পায়েলের দিকে অন্যরকমভাবে তাকাচ্ছিলেন, যা আমার নজর এড়ায়নি। পায়েল কেবল আমার আত্মীয় নন, তিনি আমার খুব কাছের একজন বন্ধু হয়ে উঠেছেন, এবং আমি তার সাথে এমন আচরণ সহ্য করতে পারছি না। আমার মনে প্রশ্ন জাগছিল, একদিনের মধ্যে এমন কি ঘটেছে যে পায়েল এতটা অস্বস্তিতে পড়ে গেছেন। রাতে শুতে গেলাম, কিন্তু মনটা অস্থির ছিল। কিছুক্ষণ পর ভাবলাম পায়েলের ঘরে গিয়ে দেখি আসা উচিত। তার ঘরের দরজার সামনে গিয়ে পৌঁছে দেখি বাবা ইতিমধ্যে সেখানে আছেন এবং পায়েলের হাতে কিছু টাকা দিচ্ছেন। কেন হঠাৎ করে এত টাকা দিচ্ছেন সেটা বুঝতে পারলাম না। সামনের দৃশ্য দেখে আমার মনে একটা অস্বস্তি বাড়তে লাগলো। পায়েল বাবাকে বলছিলেন, যতক্ষণ না আমি সৌরভের সাথে কথা বলবো এইভাবেই আমি ছাড়বো না। আমার মনে হলো হয়তো সে আমাকে ভালোবেসে ফেলেছে। দেরি না করে আমি সরাসরি তার ঘরে ঢুকে পড়লাম। বাবাকে জিজ্ঞেস করলাম, আপনি এখনও পায়েলের সাথে কি করছেন? আমার প্রশ্ন চুলে মাও ঘরে ঢুকলেন। আমাকে দেখে মা বাবার মুখের ভাব এমন হয়ে বদলে গেল। আমাকে মা বাবা বলতে লাগলেন, তুমি নিজের ঘরে ফিরে যাও। আমি প্রতিবাদ করে বললাম, আমি কিন্তু আর শিশু নই, আমি জানতে চাই এখানে আসলে কি ঘটছে, আপনি পায়েলের সাথে কি করছেন। ঠিক তখনই পায়েল আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তিনি বললেন, সৌরভ, এই বাড়িতে তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে বোঝে। এখানে আসার পর থেকে তোমাকে অনেক কিছু বলতে চেয়েছি, কিন্তু কিছু কারণে চুপ ছিলাম। পায়েলের কথা আমি অবাক হলাম এবং তাকে সান্ত্বনা দিয়ে বললাম, যদি কোনো নিরীহ মানুষের সাথে অন্যায় হয়ে থাকে তবে তা আমি সহ্য করব না। তখন মা পায়েলকে বললেন, তুমি চুপ হয়ে থাকাই ভালো, আর এখান থেকে চলে যাও। কিন্তু পায়েল উত্তেজিত হয়ে মায়ের দিকে তাকিয়ে বললেন, আজ আর আমি চুপ থাকবো না, আমি সৌরভকে সব সত্য বলবো। পায়েল আমার দিকে ফিরে বললেন, সৌরভ, তুমি এই মা বাবার সন্তান নও, তোমার মা আসলে তানিয়া। তিনি আমার বড় বোন। কয়েক বছর আগে তিনি এই বাড়িতে কাজ করতেন এবং দুজন যমজ সন্তান জন্ম দিয়েছিলেন। তোমার বাবা তাদেরকে একজনকে দত্তক নিয়েছিলেন, আর আমি এখন তোমার ভাইয়ের যত্ন করি। তোমাকে ভালোভাবে দেখাশোনা করার জন্য আমি এখানে আছি। এই কথা শুনে আমার মনে একটা নতুন প্রশ্ন তৈরি হলো। আমি পায়েলকে দূরে সরিয়ে দিলাম। আমি আপনার কথা বিশ্বাস করি না, আপনি আমার মায়ের মতোই, তবে আমি নিজের জীবন নষ্ট করতে চাই না। আপনি যা বলেছেন যে তারা আমার আসল মা বাবা নন, আমি তা মেনে নিতে পারছি না। তাদের প্রতি আপনার অভিযোগগুলো শুনে আমার ভালো লাগছে না, কারণ তারা আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসা এবং যত্নে বড় করেছেন। সব জানলেও আমার এত কোনো আপত্তি নেই, কারণ তারা আমাকে এমনভাবে জীবন দিয়েছেন যা আমি কখনো কল্পনা করিনি। এরপর মা বাবা সিদ্ধান্ত নিলেন যে পায়েলকে পুলিশের হাতে তুলে দেবেন, তবে আমার যমজ ভাইয়ের জন্য তাকে ক্ষমা করলেন, কারণ সে পায়েলের কাছে রয়েছে।
কয়েক বছর আগে পায়েল আমার মা বাবার কাছ থেকে বেশ কিছু টাকা নিয়েছিলেন। আমার জন্মের পর আমার আসল মায়ের মৃত্যু হয়েছিল, আর পায়েল তখন আমার বড় ভাইয়ের দেখাশোনা করতেন। কিন্তু দুর্ভাগ্য যে তিনি ভাইকে সঠিকভাবে বড় করেনি। ভাই খারাপ পথে চলছিল এবং তার জীবন বিপদে পড়েছিল। সে চুরি করতো, নানা ধরনের মজা করতো, আর এখন আবার আমার মা বাবার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছিল। কিছু গহনাও সে চুরি করেছে, কিন্তু তাতেও সে সন্তুষ্ট ছিল না। পায়েল আমার মা বাবার কাছ থেকে 20 লাখ টাকা দাবি করেছিল, কিন্তু এবার আমার মা বাবা তাকে স্পষ্ট করে মানা করে দেন। তখন সে তাদের হুমকি দিতে শুরু করেন এবং মা বাবাকে কিছু টাকা দিয়ে বাড়ি যেতে চলে যেতে বললেন। পায়েল আমাকে নিজের প্রতি আত্মবিশ্বাসী করতে চেয়েছিলেন এবং আমাকে মায়া ফাঁসাতে চেয়েছিলেন, কিন্তু তার আসল চেহারা প্রকাশ হয়ে পাওয়ায় আমার মনে সমস্ত ভালোবাসা ফিকে হয়ে গেল। কয়েক বছর আগে মা বাবা আমাকে দত্তক নেওয়ার জন্য পায়েলকে কিছু টাকা দিয়েছিলেন, কিন্তু সেই টাকা সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। আমার বড় ভাইও সে সঠিকভাবে বড় করতে পারেনি। যদি সময় মতো সেই টাকার মূল্য দিত এবং যথাযথ যত্ন নিত, তাহলে হয়তো আজ আমার বড় ভাই সঠিক পথে থাকতো। কিন্তু পায়েল তাকে সঠিক শিক্ষা বা দিশা কিছুই দিতে পারেনি। এই কারণে মা বাবা তাকে আমাদের থেকে জীবনে দূরে সরিয়ে দিলে এবং আমার বড় ভাইকেও দত্তক নেন, নিজের সন্তানের মতো বড় করেন। আমি আমার মা বাবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, যারা আমাকে এবং আমার বড় ভাইকে এত সুন্দর একটা জীবন দিয়েছেন। যদি সময় মতো পায়েলের আসল চেহারা না জানতাম, তাহলে হয়তো তার মায়ের জাল পরে আমার জীবন নষ্ট হয়ে যেত। কিছু মানুষ অর্থের লোভে সম্পর্কের মর্যাদা ভুলে যায়। সম্পর্কের মান এবং সম্মান রক্ষা করা আমাদের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি। প্রতিটি সম্পর্কের একটি নিজস্ব অর্থ ও উদ্দেশ্য থাকে। সম্মান, বিশ্বাস ও শালীনতা ছাড়া কোনো সম্পর্ক সত্যিকার অর্থে সুখ ও সন্তুষ্টির উৎস হতে পারে না। এই গল্প আমাদের শেখায় যে পারিবারিক ও সামাজিক সম্পর্কগুলোকে সীমাবদ্ধ মেনে সততা ও মর্যাদার মাধ্যমে তা পালন করা উচিত, যাতে দীর্ঘস্থায়ী ও সন্তুষ্টিজনক থাকে। এই গল্পের মাধ্যমে আরও দেখানো হয়েছে পরিবারের সদস্যরা একে অপরের কাছে থাকলে সহযোগিতা ও যত্ন দেন। যদি পরিবারের কোনো সদস্য বা দায়িত্ব দেওয়া থেকে ভূমিকা থেকে বিচ্যুত হয়, তাহলে সম্পর্কের মূল উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হয়। এখানে মায়ের মতো নিকট সম্পর্ক, যা একজন চাচি ও ভাগ্নের মতো হয়ে থাকে, যেটার কথাই বলা হয়েছে। একজন চাচি তার ভাগ্নের প্রতি যত্ন, স্নেহ ও সঠিক দিশা দেওয়ার দায়িত্ব পালন করে, কিন্তু সম্পর্কের মধ্যে লোভ বা স্বার্থ ঢুকে পড়ে, তখন সেই সম্পর্কের পবিত্রতা, মর্যাদায় আঘাত লাগে। এই গল্প আমাকে বুঝতে সাহায্য করে প্রতিটি সম্পর্কের নিজস্ব সীমারেখা আছে, আর সেই সীমারেখার মধ্যেই সম্পর্ক বজায় রাখা জরুরি। প্রতিটি পরিবারের মধ্যে সদস্যদের মধ্যে সম্মান ও ভালোবাসা থাকা উচিত, যা একটি মজবুত ও বিশ্বাসযোগ্য বন্ধন তৈরি করে। যদি সেই বন্ধনের সন্দেহ বা অবিশ্বাস আসে, তবে সম্পর্কটি ভেঙে যাওয়ার পথে চলে যায়। তাই প্রতিটি সম্পর্ককে তার সঠিক স্থানে রাখা প্রয়োজন, যাতে পরিবারের প্রতিটি সদস্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ বোধ করেন। এছাড়া যখন আমরা কোনো সম্পর্কে থাকি, তখন আমাদের চিন্তা, অনুভূতি ও কাজের স্বচ্ছতা থাকা জরুরি। যদি কোনো সম্পর্ক স্বার্থপরতা, লোভ বা অন্য কোনো খারাপ উদ্দেশ্য পরিচালিত হয়, তবে সেটি কখনো সঠিক পথে এগোতে পারে না। এই গল্প আমাদের শেখায় যে সম্পর্কগুলো শুধু বাহ্যিক নয়, এগুলো আমাদের নিজস্ব মূল্যায়নকেও প্রভাবিত করে। যখন আমরা সম্পর্কের মর্যাদা ও নীতিমালা লঙ্ঘন করি, তখন তা শুধু আমাদের সমাজে নয়, আমাদের নিজেদেরকেও অপমানজনক হয়ে ওঠে। তাই প্রতিটি সম্পর্ককে সম্মান এবং দায়িত্বের সাথে পালন করা উচিত। এই গল্পের চাচির চরিত্রটি একটি আদর্শ প্রতীক, যা দেখায় কিভাবে সম্পর্কের যত্ন নেওয়া এবং তাদের আত্মমর্যাদা রক্ষা করা আমাদের কর্তব্য। তিনি যেভাবে তার ভাগ্নেকে যত্ন সহকারে কাছে টেনেছেন এবং দায়িত্ব নিয়েছেন, তা প্রশংসনীয়। তবে যদি কোনো সম্পর্কের মধ্যে আবেগজনিত দ্বন্দ্ব দেখা যায়, তখন সেই সমস্যার যথাযথ সমস্যা খুঁজে বের করা উচিত, ভুল ভাবনায় প্রভাবিত না হয়ে। এই গল্পের আবেগময় দ্বন্দ্ব আমাদের বোঝায় যে জীবনে এমন সময় আসে যখন আমাদের নিজেদের আবেগ নিয়ন্ত্রণ রাখা উচিত এবং ভুল পথে না ভেসে সমাধানের চেষ্টা করা উচিত। তাছাড়া এই গল্পটি আমাদের শেখায় যে অনেক সময় সম্পর্কের মধ্যে কিছু দূরত্ব বজায় রাখাও প্রয়োজন হতে পারে। এই দূরত্ব মানে নেচিবাতে কিছু নয়, বরং এটি সীমার প্রতীক, যাতে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ না থাকে। প্রতিটি সম্পর্কের মধ্যে এমন কিছু শিক্ষা থাকে যা আমাদের জীবনের মূল্যবান গুণাবলীর বিকাশ ঘটায়। যতক্ষণ না পর্যন্ত সম্পর্কের মর্যাদা অটুট থাকে, ততক্ষণ পর্যন্ত তার প্রভাবও ইতিবাচক থাকে। এই গল্পটি আমাদের শেখায় যে সম্পর্কের মধ্যে শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। সম্পর্কের মধ্যে অযথা আচরণ বা সীমা লঙ্ঘন শুধু সম্পর্কেরই নয়,
আমাদের ব্যক্তিগতকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই সম্পর্কগুলোকে সততা ও স্বচ্ছতার মূল্য অপরিসীম। যখন আমরা সম্পর্কের সীমা ও মর্যাদা বজায় রাখি তখন সমাজে একটি ইতিবাচক পরিচিতি তৈরি হয় এবং সম্পর্কগুলো সত্যিকারের আনন্দের উৎস হয়ে ওঠে। এই গল্পের মূল শিক্ষাটি হলো প্রতিটি সম্পর্ককে নিজস্ব মর্যাদা আছে এবং তার প্রতি সম্মান দেখানো আমাদের কর্তব্য। আমরা যখন দায়িত্ব পালন করি তখন জীবনে সুখ ও শান্তি আসে। সম্পর্কের মূল্য শুধু একমাত্র থাকার মধ্যে নয়, বরং সঠিক চিন্তা, সম্মান ও সততার মধ্যে তা পালন করার মধ্যেই থাকে। তাই গল্পটি আমাদের বোঝায় যে সম্পর্কগুলোকে বুদ্ধিমত্তা, শ্রদ্ধা ও সত্যের সাথে পালন করা উচিত, যাতে তারা সবসময় সুন্দর, সজীব ও প্রেরণাদায়ক হয়ে থাকে। এই গল্পের সারমর্ম এইটাই যে প্রতিটি সম্পর্কের মধ্যে একটি সীমারেখা থাকে যা তাকে পবিত্র ও নিরাপদ রাখে। এই সীমারেখা মেনে চলা উচিত যাতে আমাদের সম্পর্কগুলো যেমন মজবুত থাকে তেমনি আমাদের সমাজে একটি ভালো ও প্রেরণামূলক ভাবমূর্তি তৈরি হয়। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের কোনো পরবর্তী ভিডিওটিতে।